আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ভালো হ্যাঁ, আছেন? কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনার? আমরা দুইজন এখানে আছি, সবাই আর নাই। তুমি বলবো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জোয়ান আক্তার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। জোয়ান আক্তার, আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে তোমার অনুভূতি কি? প্রথমে তোমার অনুভূতি দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। আমার অনুভূতি হচ্ছে আগের দিনে থেকে আমি অনেক বেশি এখন কনফিডেন্ট যে না, হ্যাঁ আমি পারবো। আর আমি অনেক বেশি প্রিপারেশন নিয়ে আসছি যে আজকে আমি খুব ভালোভাবে পড়াশোনা করবো। আমার প্রিপারেশন খুবই ভালো। ভেরি গুড। জোয়ানা, তাহলে আমরা যে রেকর্ড করতেছি এবং আমাদের এই রেকর্ড গুলা যে আমরা ইউটিউবে ছাড়তেছি, হ্যাঁ, তো তুমি তো তোমার ওই ভিডিওগুলো দেখতেছো, রাইট? জি ভাইয়া। তোমার প্রথম ভিডিওটা তুমি কতবার দেখছো? 3 বার দেখছি ভাইয়া। ভেরি গুড। তুমি মানে এটা কেন জিজ্ঞাসা করছি জানো? তোমাকে কিন্তু বলা হয়নি যে তুমি একাধিকবার দেখবা না, কতবার দেখবা না, একবার দেখবা, কিন্তু তুমি নিজে থেকে বলছো তুমি 3বার দেখছো। ভেরি গুড। তো যারা সত্যিকার ভাবে অ্যাটেন্টিভ, তারা এরকম একাধিকবার দেখে, মানে যে কোনো কাজে তারা মানে পরিপূর্ণতা আনার চেষ্টা করে, পারফেকশন নিয়ে কাজ করে। সো সেই জায়গা থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তুমি বলো যে আজকের ক্লাসের জন্য তুমি কি কি প্রস্তুতি নিছো, মানে আজকে আমাদের সাথে, মানে আজকে তোমার যে আলোচনা বা প্রথম কথা হচ্ছে তোমার ইউ হ্যাভ নো প্রবলেম। তুমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিছো, তোমার রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ তোমাকে লাইভ দেখবে এবং তোমার এই প্রোগ্রেস একটা সময়, তুমি একটু কল্পনা করো যে ধরো 20টা ক্লাস বা 15টা ক্লাস বা 12টা ক্লাস বা 24টা ক্লাস বা একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাস তুমি করছো এবং সবগুলা ক্লাসের ভিডিও রেকর্ড মানে চ্যানেলের মধ্যে আছে। এবং তোমার এই প্র্যাকটিস এবং তোমার এই যে নিয়মতান্ত্রিক ভাবে কাজগুলো করে যাওয়া, এটার প্রোগ্রেসটা কিন্তু সকলের চোখের সামনে হচ্ছে। জি। সো তোমাকে প্রথম থেকেই চিন্তা করতে হবে, ইউ আর গোয়িং টু বি এ লিডার, তুমি একটা লিডার হতে যাচ্ছ। ইউ আর গোয়িং টু বি এ সেলিব্রিটি, তুমি একটা সেলিব্রিটি হতে যাচ্ছ। অ্যান্ড ইউ আর গোয়িং টু বি অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে তুমি একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছ। উদাহরণ সৃষ্টি করতে পারাটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ইম্প্যাক্ট সৃষ্টি করা। আর ইংরেজিতে একটা শব্দ আছে ইম্প্যাক্ট। যেহেতু তোমার আলোচনা আমি এখনো শুরু করি নাই, আমি কথা বলা শুরু করে দিছি, তাহলে আমি সরাসরি মানে স্ক্রিনে চলে যাচ্ছি। তুমি নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? জি ভাইয়া। আচ্ছা। তো এই স্ক্রিনের মধ্যে আমি যে শব্দটা লিখছি সেই শব্দটা হচ্ছে IMPACT, ইম্প্যাক্ট। এখন এই ইম্প্যাক্ট শব্দটা মানে কি? পৃথিবীতে সবচাইতে, খেয়াল করতে হবে, পৃথিবীতে সবচাইতে মানে ধরো, অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে জীবনের সফলতার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে ইম্প্যাক্ট। হোয়াট ইজ ইম্প্যাক্ট? ইম্প্যাক্ট কি? এই ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব বিস্তার করা। আমরা আরেকটু করতে পারি, সেটা হচ্ছে, কোথায় গেল আমার শব্দটা? এখানে। ওকে। তুমি কি জানো ইম্প্যাক্ট শব্দের অর্থ কি? প্রভাব বিস্তার করা। প্রভাব বিস্তার করা। তাহলে প্রভাব বিস্তার করা বা কিরকম হইতে পারে, আমি আম নট শিওর। আমি একটু, চলো গুগল করি আমরা। হ্যাঁ, গুগলের মধ্যে আমার এখানে আরেকটা স্ক্রিন আছে, আমি সেখানে ইম্প্যাক্ট লিখতেছি এবং ইম্প্যাক্ট লিখে আমরা গুগলে সার্চ করে দেখি আমরা কি পাই, যে ইম্প্যাক্ট এটার মানে কি হইতে পারে। তুমি দেখো, গুগল আমাকে একটা অ্যান্সার দিয়ে দিছে এবং এখানে সে লিখে দিছে যে ইম্প্যাক্ট মানে হচ্ছে, গিভ মি মোমেন্ট, একটু সময় দাও। এই দেখো ইম্প্যাক্টের অর্থটা কি দিছে। ইম্প্যাক্ট এর অপশনের মধ্যে আমরা যখন গেলাম, মানে একটা শব্দ কিভাবে আমরা জানতে পারি অনলাইন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে, বা বিভিন্ন ধরনের এখন কিন্তু, মানে ডিকশনারি যে আছে, ওই ডিকশনারি গুলোরও বিভিন্ন ধরনের অ্যাপ আছে। আমি তোমাকে প্রথমেই সাজেস্ট করব, তুমি যদি সত্যি ইংরেজিতে খুব ভালো করতে চাও, তুমি যদি আত্মবিশ্বাসী হইতে চাও, দেখো একটা ভাষা শেখাটা কিন্তু একটা কোর্সের ব্যাপার না। বিষয়টা কিন্তু কোনোদিনই এমন না যে তুমি একটা কোর্স করলা আর তুমি একটা ভাষায় পাণ্ডিত্য অর্জন করে ফেললা। ইটস নট পসিবল। এবং শুধুমাত্র কোর্স করে, শুধুমাত্র স্কুল কলেজে পড়েই তুমি একটা ভাষা সম্পর্কে জেনে যাবা, এটা কখনোই, মানে ইটস নট দ্য রাইট ওয়ে, এটা কখনো সঠিক না। মানে কেউ কিছুই শিখে না, বিষয়টা এরকম না। তুমি কিছু না কিছু শিখবে, কিন্তু আলটিমেটলি যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করার জন্য প্রত্যেকটা মানুষ নিজেই নিজেকে ইনপুট দিতে হয়, মানে নিজেই নিজেকে শেখাতে হয়। আর টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে তুমি এখন এই নিজেকে নিজে ইনপুট দেওয়ার কাজটা খুব সহজেই করে ফেলতে পারবা। তোমার যে কোনো জি শব্দ জি। নিয়ে যখনই কোনো খটকা লাগবে, তুমি গুগলে গিয়ে ওই শব্দটা লিখে এই শব্দটার পাশে মিনিং লিখবা। আমি কি বুঝাইতে পারলাম?
জি ভাইয়া। তাহলে যেমন আমি ইম্প্যাক্ট মিনিং লিখলাম, এবার এখানে আসলো কি, আমি দেখলাম ইম্প্যাক্ট এই শব্দটা নাউন। নাউন মানে কি তুমি কি না, জানো? জানি কিন্তু এখন বলতে পারবো না ভাইয়া। কোনো মানে অসুবিধা নেই। ভেরি গুড। তুমি একটু নার্ভাস, ওই যে গতকালকে একরকম নার্ভাস ছিল, আজকে তুমি আরেক রকম নার্ভাস। আজকে তুমি প্ল্যান করছো যে আজকে আমাকে কোনো প্রশ্ন করলে আমি বোকার মতো চুপ করে থাকবো না, আমি না পারলে সুন্দর করে বলে দিব। এটাই তো পৃথিবীর সবচেয়ে সহজ স্মার্টনেস, যে এক্সকিউজ মি আমি আসলে এখন বলতে পারছি না, থ্যাংক ইউ। মানে ধরো পৃথিবীর সবচেয়ে সহজ স্মার্টনেস কি? সহজে কোনো কিছু না করে দেওয়া, নিজেকে গুটায় ফেলা, এটা প্রকাশ করে দাও। সো তুমি কিন্তু ওই পৃথিবীর সবচেয়ে সহজ স্মার্টনেস এর দিকে গেছো, আস্তে আস্তে তুমি আরো ভালো স্মার্ট হবে, আই গ্যারান্টি, আই প্রমিস। তো সেটা ইনশাল্লাহ। কি, যে ভাইয়া এখন বলতে পারছি না, মানে তবে বলতে পারবো। তো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলে দিবা। তুমি কিন্তু জানো, মানে তুমি ওই যে কনফিউশন, নার্ভাস, বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে তো মানুষের সাইকোলজিতে। সেই কারণে নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে কি? নাম। নাম। নাউন এটা মানে হচ্ছে, এটা একটা এটা একটা ইন্ট্রোডাকশন দিছে, মানে এটা একটা পরিচিতি দিছে। পরিচিতি দেওয়া মানে কি, এইটা কোনো কিছু, হয় কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা কোনো, মানে যে কোনো কিছু একটা পরিচয় বহন করছে, তার মানে একটা নাম দিছে। এই যে আমি, ইন জেনারেল আমি একটা মানুষ, এই মানুষ জি। শব্দটা কিন্তু আমার জন্য একটা পরিচয়। তাহলে মানুষ ইংরেজি কি? হিউম্যান। হুম, তাহলে হিউম্যান এটা একটা নাউন, এটা একটা জি। পরিচিতি দিছে। আবার দেখো, আমার ব্যক্তিগতভাবে একটা নাম আছে, তাহলে নিজের নাম নিজের একটা পরিচয়। তাহলে আমি যখন বলবো পরিচয়। আমার নাম হাসান, তাহলে এই হাসান শব্দটা কি হইলো? নাউন। নাউন। এবার দেখো, যে আমি তোমাকে ল্যাপটপ এর মাধ্যমে শিক্ষা প্রদান করছি, তাহলে এই যে ল্যাপটপ, আমি একটা অবজেক্ট ইউজ করলাম, এটা একটা বস্তু, এই বস্তুর নাম ল্যাপটপ, এই শব্দটা একটা নাউন। জি। এইরকম ভাবে ইংরেজি ভাষায় এমন অনেক শব্দ আছে যেই শব্দগুলা নাউন হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে ব্যবহৃত হওয়া মানেই হচ্ছে এরা নামবাচক বিশেষ্যের কাজ করে, তার মানে এরা কোনো কিছুর নাম প্রকাশ করে। এটা কোনো কিছু মানে, এবার আমরা যত নাউন ঘাটাঘাটি করব তত কিছু বুঝতে পারবো। তাহলে এখানে এই ইম্প্যাক্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, তার মানে কোনো কিছুর নাম হিসেবে ব্যবহার করা যায় কিরকম? The action of one object coming forcibly into contact with another. তার মানে there was a sound of the third impact, তৃতীয় ইম্প্যাক্ট। তার মানে এখানে ইম্প্যাক্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহার করছে, এটা একরকম ভাবে একটা অর্থ প্রকাশ করছে। এই ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে দ্য অ্যাকশন অফ ওয়ান অবজেক্ট কামিং ফোর্সিবলি ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যানাদার, ইংরেজিতে লিখছে। তাহলে এখন দেখো, অনেক সময় এই এরকম যারা ইংরেজি শিখতে যায় বা যারা ইংরেজি শেখে, যারা ইংরেজিতে ডেভেলপ করতে চায়, তারা অনেক সময় এইরকম শব্দের সঠিক অর্থ মানে বুঝতে পারে না, সঠিক অর্থটা ধরতে পারে না। আম সরি, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, তুমি কি আমার বাসায় আসতে পারবে একটু? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা বলবো, হ্যাঁ। যে কথাটা বলতেছিলাম, যে অনেক শব্দ আছে যে শব্দগুলা তুমি কি করতে পারবা না, মানে সঠিকভাবে ধরতে পারবা না, বুঝতে পারবা না, বা এক ধরনের একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে যে আমি নিজে ইংরেজি শিখতে আসছি, এখন আমাকে ইংরেজির অর্থ ইংরেজি দিয়েই পড়তে বলতেছে, তো আমি তো পড়া ফিল করতে পারতেছি না। এই লেখাটা যদি বাংলায় লিখতো তাহলে আরো সহজেই অনেকে বুঝে ফেলতো, তাই না? জি। তুমি নিজেও বুঝে ফেলতা বা তোমার কাছে আর একটু সহজ মনে হতো, কিন্তু না। সহজ। কিন্তু না, তোমাকে এখন থেকে আমি বলে দিচ্ছি, তুমি যদি সত্যিকার ভাবে স্মার্ট হতে চাও, তুমি কিন্তু এখন থেকে কোনো ইংরেজি শব্দ বাংলা দিয়ে শেখার চেষ্টা করবা না। জি। ইংরেজি শব্দ বাংলা দিয়ে শেখার চেষ্টা করবা তখনই যখন আমি তোমাকে বলবো। তুমি ঠিক আছে। যদি কোনো কিছু নাও বুঝো নিজে নিজে, তুমি যদি কোনো কিছু নাও বুঝো, নেভার ফিল হেজিটেটেড, তুমি কখনোই বিব্রত বোধ করবা না, কখনোই না। তুমি কখনোই ঘাবড়ে যাবা না। তোমাকে আমি অপশন শিখা দিচ্ছি, দেখা দিচ্ছি। এই যে দেখো, এই সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারি নাই যে আরে এই ইম্প্যাক্ট, এই শব্দটা নামবাচক বা নাউন, এটা তো বুঝলাম এখানে নাউন হিসেবে ব্যবহার করা যায়। তো নাউন হিসেবে ব্যবহার করলে এটার অর্থটা কি হয়, আমি এই অর্থটা পড়ে অনেকটা বুঝি নাই, বা কোন রকম বুঝছি কোন রকম বুঝি নাই, বা রিডিং তো পড়তে পারছি। এবার জি। সিমিলার শব্দগুলা দেখো, তাহলে তোমার ভিতরে একটা আইডিয়া চলে আসবে। এই ইম্প্যাক্ট মানে কলিশন, কলিশন মানে কি? ঝগড়া বিবাদ, মানে সংঘর্ষ।
এবার ক্র্যাশ মানে কি? ক্র্যাশ মানে কি? সংঘর্ষ, এরকম হুম কিছু। হুম। স্ম্যাশ, ক্ল্যাশ, ক্ল্যাশ মানেও সংঘর্ষ, ঝগড়া। বাম্প, ব্যাং, নক, টোকা দেওয়া, এইরকম মানে ইম্প্যাক্ট, তার মানে এটা হচ্ছে লাড়াচাড়া টাইপের কিছু একটা। ওই যে বাংলায় বলছো প্রভাব বিস্তার করা, কোনো কিছু, কোনো কিছুকে যদি তুমি প্রভাব বিস্তার করো ওই জিনিসটা লাড়াচাড়া দিবে, রাইট? হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু, জীবন্ত হোক আর জড় পদার্থ হোক, বস্তুগত হোক আর অবস্তুগত হোক, প্রভাব বিস্তার করা মানেই হচ্ছে কিছু একটা হওয়া। এবার এটা কলিশন হইতে পারে, ক্ল্যাশ হইতে পারে, ক্র্যাশ হইতে পারে, এটা ছোটখাটো নাড়াচাড়া হইতে পারে, অনেক বিশাল নাড়াচাড়া হইতে পারে, নো ইস্যুস। আচ্ছা, এরপর এইখানে ছোট একটা কথা বলছে নাউনের ক্ষেত্রে, এ মার্কড ইফেক্ট অর ইনফ্লুয়েন্স। এই যে ইফেক্ট আরেকটা শব্দ, ইম্প্যাক্ট প্রভাব বিস্তার করা, তুমি বাংলায় মাথায় এটা আসে। ইফেক্ট মানে প্রভাব, প্রভাবিত করা। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। ওই যে ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করা। ইনফ্লুয়েন্সার আরেকটা সুন্দর ইংরেজি, প্ররোচিত করা। বুঝতে পারছি ইনফ্লুয়েন্সার। তো আমি জি আমার জি। মতো করে বাংলা বলতেছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা কনসেপ্ট দেওয়া, যে কনসেপ্ট হচ্ছে যে শুধুমাত্র এই শব্দটা তোমাকে শেখাচ্ছি, নো। আমি তোমাকে টেকনিক্যালি আর নন টেকনিক্যালি গুগল থেকে একটা শব্দে তুমি যদি আটকে যাও, সেই শব্দটা কিভাবে তুমি সময় নিয়ে অ্যানালাইজ করবা, রিসার্চ করবা। এই যে এই যে আমরা কাজটা করতেছি, আমি যে কাজটা করতেছি, এটাকে বলা হয় রিসার্চ। মানে আমি এখন এখানে টুকটাক টুকটাক এগুলো নোটিস করতেছি, কোন শব্দটা কিভাবে লিখছে, কোন কথাটা কি লিখছে, কিভাবে কিভাবে এটা মিনিং হইলো। তাহলে আমরা জানলাম ইম্প্যাক্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়। আবার এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ভার্ব হিসেবে ব্যবহার করা মানে কি? এটা দ্বারা কোনো কিছু করা বোঝায়, কাজ করা বোঝায়, এটা একটা অ্যাকশন কাজ ওয়ার্ড। করা। মানে ইংলিশে ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, আর অ্যাকশন ওয়ার্ড তো তোমার শিখতেই হবে। তো আমরা যে এখানে যাত্রা শুরু করছি, এই যাত্রাটা কিন্তু আমাদের আগের যে বেসিক কোর্স, এই বেসিক কোর্স কমপ্লিট করে, তার মানে হচ্ছে বেসিক কোর্সের ভিতরে অ্যাকশন ওয়ার্ড কি এটা সবাই জানে। আমার কাছে যারা এই পর্যন্ত জীবনে ইংরেজি পড়ছে, তারা জীবনে আর কিছু শিখুক আর না শিখুক অ্যাকশন ওয়ার্ডটা শিখছে, যে হাসান কি করে অ্যাকশন ওয়ার্ড দিয়ে আলোচনা শুরু করে। তোমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম কেন? কারণ তোমাকে অ্যাকশন ওয়ার্ড অন্য স্টাইলে পড়ানো হবে। এই যে এখন কথা প্রসঙ্গে আসছে, তোমাকে বললাম ভার্ব এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে যে কাজ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে দেখো এখানে ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে কাম ইনটু ফোর্সিবলি কন্ট্যাক্ট উইথ অ্যানাদার অবজেক্ট। তার মানে একটার সাথে আরেকটা সংঘর্ষিত হয়ে কোনো একটা কিছু করা। হ্যাভ এ স্ট্রং ইফেক্ট অন সামওয়ান অন সামথিং, কোনো কোনো কিছুর উপর ব্যাপকভাবে প্রভাব, মানে এই অর্থটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের মধ্যে। বুঝতে পারছো? এই ইম্প্যাক্ট দিয়ে যদি আমি তোমাকে বাক্য রচনা করতে বলি, তুমি নাউন হিসেবে ব্যবহার করেও এই শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করবা। এই যে যেমন ছোট ছোট এখানে বাক্য তৈরি করে দেওয়া আছে, এই বাক্যের অর্থ বুঝেও অনেকে এই শব্দের আইডিয়াটা নেয়। এরপর এই যে এইখানে আরেকটা বাক্য দেওয়া আছে, এটাও নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই জায়গার ভিতরে এগুলাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য শেল ইম্প্যাক্টেড 20 ইয়ার্স অ্যাওয়ে। তার মানে এখানে শেল, দ্য শেল, শেল মানে কি? শেল মানে খোসা, শেল মানে হচ্ছে একটা গুলি বা কোনো একটা কিছু, এই একটা অবজেক্ট, একটা নাউন, এই শেল। তাহলে এই শেলটা ইম্প্যাক্টেড, ইম্প্যাক্টেড মানে প্রভাবিত করেছিল। কি প্রভাবিত করেছিল? 20 ইয়ার্স অ্যাওয়ে, মানে 20 গজ দূরে। অথবা ইয়ার্স এই শব্দটার অর্থ দ্বারা কি বোঝায়, মানে এখানে একটা দূরত্ব বুঝাইছে। 20 ইয়ার্স, 1 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স। তো বাংলায় ইয়ার্ড এই শব্দের অর্থ হচ্ছে উঠান। তো 20 ইয়ার্স মানে 20টা উঠান বা 20টা মাঠের পরে, মানে 20টা এরিয়ার পরে, 20টা জায়গার পরে কোনো একটা কিছু অনুমান করে তুমি সঠিক অর্থটাই অনুধাবন করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইংরেজি শেখার প্রথম শর্ত। তোমাকে হুবহু ওই শব্দের অর্থ জানতে হবে, এরপরে সামনে আগাইতে হবে, নট নেসেসারি। এজিউম করো, এজাম্পশন নিয়ে কাজ করো। লাইক ডিকশনারি পুরোটা তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, হুম পৃথিবীর হুম। কারো পক্ষেই মুখস্থ করা সম্ভব না। যারা পুরো পুরো ডিকশনারি মুখস্থ করছে, এরা হচ্ছে অনেকটা কোরআনে হাফিজের মতো। মানে কোরআন শরীফ পুরোটা মুখস্থ করা, ইটস নট এন ইজি টাস্ক, এটা সহজ কাজ না। কিন্তু আল্লাহ এই দুনিয়াতে কিছু কিছু মানুষ সৃষ্টি করে রাখছে যাদের ব্রেইনের সাথে ম্যাচ খেয়ে যায়। কোরআন মুখস্থ করা তাদের জন্য কোনো ব্যাপার হয় না। একটা প্রসেস, একটা পদ্ধতি, কোনো একটা কিছু লাগে। তো ডিকশনারি, ইংরেজি ডিকশনারি মুখস্থ করে ফেলছে এমন অনেক পণ্ডিত আমাদের দেশে আছে। আমার সাথে আমার একটা কলিগ, আমার কয়েকটা কলিগ ছিল, ওরা মানে ওদের পাণ্ডিত্য জাহির করতো এই ইংরেজি ডিকশনারি দিয়ে।
ডিকশনারি সব শব্দ মুখস্থ, কিন্তু এই সব শব্দ মুখস্থ করে ইংরেজিতে একটা সুন্দর বাক্য বলতে পারে না, ইংরেজি শব্দের ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারে না। ইট ইজ নট নেসেসারি যে আমি তোমাকে ইন জেনারেল ভয় দেখানোর উদ্দেশ্য আমার না, ইন জেনারেল ইংরেজি শব্দ, এই যে আমি ইংরেজি পড়াই বা এরকম আরো অনেকে ইংরেজি পড়ায় সারা পৃথিবীতে, মানে আমারও যারা টিচার ছিল আমার অনলাইনে বা দেশের বাইরে যে মানে ইন্টারন্যাশনাল যে টিচার গুলো আছে বা যাদেরকে ইন্টারন্যাশনাল হিসেবে রিকগনিশন দেওয়া হয়, তারাও পুরো ইংরেজি শব্দের মানে আমেরিকা, এমন অনেক আমেরিকানদের সাথে আমি কথা বলছি তারাও ইংরেজি ভাষা সবকিছু জানে না। আমেরিকানরা মানে নেটিভ আমেরিকানদের মধ্যে এমন অনেকে আছে তারা বলে ইংলিশ ইজ এ ক্রেজি ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা একটা ক্রেজি ল্যাঙ্গুয়েজ। যাই হোক, একটা ছোট্ট কথা থেকে অনেকগুলা কথা আমরা বলার চেষ্টা করতেছি এখানে। মূলত আমি তোমাকে এখানে বুঝাতে চাচ্ছি ইম্প্যাক্ট এই শব্দটা কেন আলোচনা করলাম। ইম্প্যাক্ট এই শব্দের অর্থটা হচ্ছে প্রভাবিত করা, মানে প্রভাব বিস্তার করা। পৃথিবীতে একটা মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে ওই মানুষটা যদি তার জীবন থেকে, তার জীবন দিয়ে ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে, তার মানে অন্যকে প্রভাবিত করতে পারে। তোমার জীবন দ্বারা যদি আমার জীবন আলোকিত হয়, বা তুমি যদি তোমার জীবন দ্বারা আমার জীবনকে প্রভাবিত করতে পারো, আমার ভিতরে যদি একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারো, তাইলে তুমি সফল। আমার জীবন দ্বারা আমি যদি তোমার জীবনে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারি, তাহলে আমার জীবনটা সফল। মানে এইটাকে বলা হয় পৃথিবীতে সবচাইতে বড় সফলতা। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সেই মানুষটা যদি অন্য কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইম্প্যাক্ট করতে পারে। বুঝতে পারছি? জি ভাই। যদি বুঝতে পারো তাহলে বলো তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানবকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, কেন সে সর্বপ্রথম, কেন বিশ্বের সেরা মনীষী, বা যে কোনো ভাবে পৃথিবীতে কোনো কিছু তালিকা করা হইলে তার নাম সবার আগে লেখা হয় কেন? কারণ ভাইয়া তার জীবন থেকে আমরা যেভাবে প্রভাবিত মানে ভেরি গুড, হচ্ছি বা দ্যাটস হই। এ গুড অ্যান্সার, ভেরি গুড। অনেকে বলে কি কারণ সে বিশ্ব জাহানের নবী, অনেকে বলে কারণ সে এটা সেটা, মানে মুসলমানদের যে দৃষ্টিকোণ সেটা থেকেই কথা বলে, অথচ ইহুদি খ্রিস্টান অন্য যত ধর্মের আছে সবাই কিন্তু তাকেই বলে সে পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব। এটা তাকে বলা হয়েছে কেন? অন দ্য বেসিস অফ দ্যাট ডেফিনেশন, যে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই মানুষটা অন্য আরো কয়েকটা মানুষকে ইনফ্লুয়েন্স যদি করতে পারে। তোমার জীবনটাতে তুমি অনেক বেশি খুশি হবা যখন তুমি দেখবা যে তোমাকে কেউ না কেউ ফলো করতেছে, মানে তুমি কাউকে না কাউকে প্রভাবিত করতে পারছো। এইভাবে করে যেই মানুষটা যত বেশি মানুষকে প্রভাবিত করতে পারে সেই মানুষটা তত বেশি সফল। তাইলে পৃথিবীতে একজন মানবী আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের নবী। মুসলমানদের নবী হিসেবে ছাড়াও একজন মানুষ হিসেবে এই মানুষটা এমন ভাবে সারা পৃথিবীকে ইনফ্লুয়েন্স করছে যে কিয়ামত অবধি যেই মানুষটাকে কেউ দেখে নাই তারাও তাকে ফলো করবে। জি। ইউ আন্ডারস্ট্যান্ড? লাইক ইম্প্যাক্ট জি। সৃষ্টি করবে। তো ইউ আর গোয়িং টু বি অ্যান এক্সাম্পল, তুমি একটা এক্সাম্পল হতে যাচ্ছ, তার মানে তুমিও কিন্তু ইম্প্যাক্ট সৃষ্টি করতে যাচ্ছ। এই ইম্প্যাক্ট নিয়ে এত নাটক করলাম তোমার উসিলায়, সো তোমাকেও সবাই মনে রাখবে, দর্শকরা মনে রাখবে। এইবার তুমি আমাকে বলো যে আহ, আসলে আমি কিন্তু একটু ফাস্ট কথা বলতে, আমি একটু ফাস্ট কথা বলতে হবে, কারণ হচ্ছে যে মানে উই নিড টু ডিসকাস এ লট। তোমাকে অনেক আইডিয়া দিতে হবে, প্রতিদিন কথা বলার সময় তোমার সাথে পাওয়া যাবে না, আমার ব্যস্ততা তোমার ব্যস্ততা ম্যাচিং সবকিছু হয় না। এবার তুমি কিছুক্ষণ কথা বলো দেখি। ভাইয়া কিছুক্ষণ কি মানে পড়া সম্পর্কে কথা বলবো, যেগুলো আমি প্রিপারেশন নিয়েছি সেগুলো সম্পর্কে বলি? অবশ্যই, তুমি তো এগুলো ছাড়াও অন্য কোনো কথা যদি বলতে চাও বলতে পারো, তবে আপাতত পড়া সংক্রান্ত বললেই ভালো এখন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। সেটা হচ্ছে আমি গতকাল না মানে বিগত লাস্ট ক্লাস থেকে মানে চেষ্টা করতেছি যাতে আমার যেই মানে দুর্বলতা গুলা ওগুলার উপরে ভাইয়া একটু যাতে আমি নিজেকে আরো বেশি মানে কি বলে এটাকে মানে ফোকাস করতে পারো। কাজ করাইতে পারি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি ভাইয়া কিছু কিছু জিনিস মানে আমি আপনি বলার পরে আমি কিছু কিছু জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে আম, একটু বেশি বেশি পড়ার, যাতে আমার যেই মানে যেমন আমার অনেক সময় উচ্চারণের সমস্যা হয়, বা আমি একটা স্টোরি পড়তে গেলে অনেক শব্দ বুঝতেছি না। যেমন আজকে মানে একটা যখন স্টোরি
মানে একদম সিম্পল একটা স্টোরি পড়তে, যে আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু আমাকে মানে দেখা যাচ্ছে যে ওইটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। তো ওই ওই জিনিসগুলোই আসলে ভাই আমি নিজের ভিতরে কত মানে দ্রুত এখন কাজ করাইতে পারবো, বা আমি নিজে কতটা সচল হইতে পারবো, সেটাই আমি চেষ্টা করা মানে চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করতেছো? যেমন আজকে ভাইয়া আমাদের যে পড়াগুলা ছিল, বিগত ক্লাসের পরে যে পড়াগুলা ছিল, আমি চেষ্টা করেছি যাতে আরো কিছু শব্দ আমি নিজে মানে অবশ্যই টেকনোলজির সাহায্য মানে আমি নিয়েছি। তো ওখান থেকে আমি যাতে নিজে তৈরি করতে পারি, বা আমি যাতে ভাইয়া আর কি আহ, আপনি যেগুলা দিয়েছিলেন এগুলোর বাইরেও যাতে আমি কিছু প্রিপেয়ার রাখতে পারি আপনাকে বলার জন্য, সেটা একটা ছিল। আর আমি একটু আপনার বলার সাথে সাথে আমি একটু বই পড়ার, এখন থেকে আমি নর্মালি ইংলিশ বই পড়তাম না, আগেও পড়তাম না, কিন্তু আপনি বলার পরে যে ছোট ছোট স্টোরি বা বইগুলো একটু পড়ার চেষ্টা করছি, যাতে করে আমার এই কথার যে জড়তা, বা আমি বলতে গেলে যে আমার খুব বেশি এখনো আমার নার্ভাস ফিল হচ্ছে, তো এই জিনিসগুলো যাতে ভাই আমি কাটায় উঠতে পারি, সেজন্য আমি মানে এখন খুব বেশি পড়ার চেষ্টা করছি, যাতে যে কোনো জিনিস যাতে আমি এটা একদম সুন্দর মতো পড়তে পারি, সেটার এখন নিজের উপরে ওই চেষ্টাটা চালা যাচ্ছে। ভেরি গুড। তোমাকে আমি উচ্চারণের ভয় ভীতি দূর করার একটা হ্যাক শিখিয়ে দিই, একটা কৌশল শিখিয়ে দিই তোমাকে। মানে জি সিম্পল, জি এটা অবশ্যই। একদমই সিম্পল। বাংলাদেশের মানুষ আসলে, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা যে মানে আচমকা অযাচিত জিনিস নিয়ে অনেক বেশি আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আচমকা অযাচিত জিনিস নিয়ে অনেক বেশি আতঙ্ক বা ভয় নিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এই উচ্চারণ। জি ভাইয়া। তো তোমাকে আমি বলে দেই, ইফ ইউ ক্যান ট্রাস্ট অন মি, ইফ ইউ ক্যান রিলাই, তুমি যদি আমার উপর ভরসা রাখতে পারো এবং আমাকে যদি বিশ্বাস করো, তাহলে তুমি এখন থেকে এই জিনিসটা 100% মাথা থেকে দূর করে দিবা। সেটা হচ্ছে, তুমি সারা জীবন চেষ্টা করলেও নেটিভ স্পিকার যারা, মানে যারা জন্মগতভাবে ইংরেজিতে কথা বলে, তাদের মতো করে কথা বলতে পারবা না। এটা তুমি কোনো দিনই পারবা না। এটা কোনো দিনই সম্ভব না। এই কথার মানে কিন্তু এই না যে তুমি কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবা না। এই কথার মানে কিন্তু এই না যে তোমার উচ্চারণ কোনো দিন সুন্দর হবে না। এই কথার মানে এই না। ইংরেজি উচ্চারণ করতে গেলে আমার বিভিন্ন রকমের ভুল হয়, অনেক উদাহরণ দেওয়া যাবে। কিন্তু এমন অনেক মানে নেটিভ স্পিকার আছে, যারা আমার সাথে কথা বলার পরে আমার ইংলিশ, আমার কথা বলার যেই মানে আমার কথা বলার যে ধরন, মানে আমার যে অ্যাপ্রোচ, এগুলোকে অনেক প্রশংসা করছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে, তারা অনেকের সাথেও কথা বলছে আমাদের এই উপমহাদেশের বা আমাদের দেশের। তাদের সাথে কথা বলে তারা এতটা স্যাটিসফাইড হইতে পারে নাই আমার সাথে কথা বলে যতটা স্যাটিসফাইড হয়েছে। লেটস সে ফর এক্সাম্পল, আমি যেহেতু অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, বা আমার একটা এজেন্সি আছে, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি প্রোভাইড করি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে। তো সেই ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের সাথে, বিভিন্ন টাইপের মানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লেভেলের মানুষের সাথে আমি কথা বলি। তখন ওরা আমাকে বলে যে, হাসান, আমি তো বাংলাদেশ থেকে আরো কয়েকজনের সাথে কথা বলছি, যে তারা আসলে এত সুন্দর বা তোমার মতো এত গুছিয়ে কথা বলতে পারে না। তখন আমি বলছি, ওয়েল, আই ট্রেন ইংলিশ অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট দ্যাট তুমি আমার প্রশংসা করছো। অ্যান্ড মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে। ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে নেটিভ আমেরিকান আমার কথার প্রশংসা করছে। সো মানে এটা আমাকে সাহায্য করে নিজেকে বুস্ট করার জন্য। সো আই ফিল কনফিডেন্ট দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ। এখন আমি যে কাজটা করি সেটাও তুমি করতে পারো। সেটা হচ্ছে, তুমি তোমার মতো করে উচ্চারণ করবা। তুমি শুধু খেয়াল রাখবা সতর্কতার সাথে, মানে স্পষ্ট উচ্চারণ করবা, হোয়াট এভার ইউ প্রোনাউন্স। এখন এমন অনেক শব্দ আছে যে শব্দ আমি নিজে ঢং দেখে আমার মতো করে উচ্চারণ করি, কিন্তু বিভিন্ন মিটিং এ বা বিভিন্ন পর্যায়ে ওরা বলে, ও, তুমি এইটা বুঝাইতে চাইছো, ইটস নট লাইক দ্যাট, মানে এটার উচ্চারণ এটা না, এটা এটা হবে। আমার মাথায় এখন ইনস্ট্যান্ট উদাহরণ আসতেছে না, তবে এরকম দুই একটা শব্দ নিয়ে এরকম হয় মাঝে মাঝে, যে দেখা গেছে যে আমি এইভাবে বলতেছি কিন্তু বলছে যে এটা তো এইটা না, এটা বলবা এইটা। মানে উচ্চারণটার ব্যাপারে কথা। তো তোমার উদ্দেশ্যে কথা হচ্ছে, তুমি এখন থেকে যে কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করার চেষ্টা করবা, তুমি একটু ঢং করে উচ্চারণ করবা, তাহলেই দেখবে এটা সুন্দর উচ্চারণ হয়ে গেছে। ঢং করবা কিন্তু জি স্পষ্ট উচ্চারণ করবা। ঢং কিন্তু স্পষ্ট। লেটস সে, মানে তুমি আজকে কোন গল্পটা প্র্যাকটিস করছো একটু বলো আমাকে, বা কি কি শব্দ প্র্যাকটিস করছো, বা তোমার কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্নগুলো আগে করো। শুরু থেকে স্টোরিটা বলবো ভাইয়া। হ্যাঁ, বলো। যে আজকে হচ্ছে আমি একটা গল্প পড়ছি, একটা মানে গল্প পড়েছি, সেটা হচ্ছে দ্য লেজি বয়।
তো once upon a time in a small village there lived a এই যে young দেখো, boy named ভেরি গুড Ryan. ভেরি গুড। এই যে দেখো, আমি মানে ডিকটেশনের একটা খেলা দেখো আজকে, হ্যাঁ, এটাও ইংরেজি ভাষা বা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার একটা প্র্যাকটিস। সেই প্র্যাকটিসটা কি? সেটা হচ্ছে একজন বলবে, আরেকজন শুনে শুনে লিখবে। একজন জি, বলবে, আরেকজন শুনে শুনে লিখবে। তো আজকের এই সেশনে তুমি বলবা, আমি শুনে শুনে লিখবো, ঠিক আছে? ঠিক রেডি? আছে। তাহলে তোমার উচ্চারণ অনুযায়ী আমার লেখার ধরন ঠিক থাকতে হবে। হয় আমার ফল্ট হবে অথবা তোমার ফল্ট হবে, এটা দেখা যাবে। তাহলে তুমি বলছো কি? ওয়ান্স Once up, আপন এ টাইম। once এই যে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ও অনেকে in a বলে, small village. আমি বলি উচ্চারণের বিষয়টা নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তাহলে অনেকে এটাকে ভুল করে উচ্চারণ উচ্চারণ করে অনসি। তাহলে যারা জানে না, সে প্রথম শব্দটা উচ্চারণ করবে কি? অনসি। Once অনসি না, এটা হবে ওয়ান্স। তাহলে ওয়ান্স আপন এ টাইম, এই যে টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, কিন্তু না, আমরা একটু ঢং করে উচ্চারণ করবো। তাহলে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স time আপন এ টাইম, এরপর in a small village once upon a time in a in a small village small there lived a young boy named Ryan. there lived a young boy named Ryan. Ryan. হুম, Ryan, RYAN। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তোমার এই গল্পের নামটা কি? যে আমি যেহেতু মানে মানে দ্য লেজি বয়। দ্য লেজি বয়। আচ্ছা, দ্য লেজি বয়। বয়। আচ্ছা, দ্য লেজি বয়ের ঘটনা কি হয়েছে একটু বলো তো আমাকে। ওয়ান্স আপন এ টাইম। He lived with his parents in a small house on the edge of the town. এজ এ ভাইয়া ADGE, এখন এটা এজড হবে না এজ হবে এটা আমি নট শিওর। EDGED। হ্যাঁ, ইডি না, শুধু EDGE, ডিটা হবে না। ওকে, এইজ। আচ্ছা, এরপর? অফ দা টাউন। তো এটার অর্থ তুমি বুঝতে পারছো? জি, একটা মানে কোনো এক সময় একটা ছোট গ্রামে একজন মানে ইয়াং বয়, একজন আম, তরুণ ছেলে, সে তার বাবা মার সাথে একটা গ্রামের এক প্রান্তে বসবাস করত। ইয়েস, গ্রামের একটা প্রান্ত, একটা টাউন, শহরের একটা প্রান্তে। স্মল শহরের। হাউস, এজ অফ টাউন। এজ অফ দা টাউন নাকি এজ অফ টাউন? অফ দা টাউন। অফ দ্য টাউন, ওকে। তাহলে একটা নির্দিষ্ট শহর। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। তাহলে এখানে রায়ান। কি বুঝাইছে? এক সময়, একদা। এখানে সব প্রথম বাক্যে এখানে সময়ের কথা আছে, দ্বিতীয় বাক্যে সময়ের কথা নাই। তাহলে ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। তার মানে হচ্ছে একদা কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে একটা ইয়াং ছেলে বাস করতো যার নাম রায়ান। তার মানে রায়ান নামে একটা ছেলে বাস করতো। হি লিভড উইথ হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের সাথে বাস করতো। ইন এ স্মল হাউস, একটা ছোট্ট রুমে, একটা ছোট্ট ঘরে। এজ অফ দ্য টাউন, শহরের প্রান্ত কিসে? এই এজ মানে প্রান্ত, এজ মানে জি কিনারা, এজ মানে রেখা, মনে থাকবে? জি। আচ্ছা, এরপর? তারপর রায়ান ওয়াজ ভেরি লেজি। ভেরি লেজি। এরপর? Every day he helped his father in the field, but his job was only to chase away the birds. CHASE, চেজ অ্যাওয়ে Chase away the birds. বার্ডস। ওকে, এরপর? তারপর এরপর হচ্ছে লাইন that রিডিং করতে থাকো। that came to eat their rice crops. দ্যাট That came to eat their rice crops. দ্যাট কেম টু, Came there পুরো বাক্যটা আবার পড়ো। এভরিডে হি হেল্পড হিজ ফাদার ইন that দ্য, came to eat their rice crops. Came to eat their rice crops. রাইস ক্রপস এটা দিছে।
জি। মানে CROPS। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তো পুরো বাক্যটা আরেকবার পড়ো। এভরিডে। উম, every every day he helped his father in the fields, but his job was only to chase away the birds that came to eat their rice crops. আচ্ছা, এটা হচ্ছে কেম ইনটু নাকি কেম টু ইট? Came to eat. এরপর এখানে কোনো ফুল স্টপ আছে? না, came to eat their rice crops, এই ক্রপস এর পরে ফুল স্টপ দাও। আচ্ছা, দেয়ার বানান ঠিক আছে, THEIR। হ্যাঁ হ্যাঁ, THEIR। আচ্ছা, তাহলে এটার অর্থটা কি বুঝাইছে? এভরিডে হি হেল্পড হিজ ফাদার ইন দ্য ফিল্ড, সে প্রতিদিনই তার বাবাকে মাঠে সাহায্য করত, কিন্তু তার জব ছিল শুধুমাত্র পাখিগুলোকে পাখি তাড়িয়ে দেওয়া। দাঁড়ান। যেই জি। পাখিগুলা তাদের ক্রপস এর মধ্যে, মানে তাদের শস্যের মধ্যে এসে পড়তো বা শস্য ধান খাইতে, ফসল খেতে আসছে। ফসল খেতে আসতো, হ্যাঁ, এগুলাকে তাড়াইতো। এরপরের লাইন। Most people used sticks or slingshot to chase the birds, but Ryan didn't want to move too much, so he built wooden poles in different part of the field and connected them with ropes. এটা পুরাটা একটা লাইন ছিল। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, তুমি আরেকবার লাইনটা পড়ো। মানে ডিকটেশনের নিয়ম হচ্ছে কি, একটা লাইন যে পড়বে সে তিনবার পড়বে, আমি শুধু তিনবার শুনতে পারবো, এরপর আমি যা লিখতে পারবো তাই ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো আরেকবার। Most people used sticks or slingshots to chase the লাইন, birds. SLINE, স্লাইন। SLING, sling, SHOTS, shots, sling shots. এস এটা এল হচ্ছে গুলতি আই ভাইয়া, একসাথে হবে। আমার কথা শোনো, SLING, স্লিং। এরপর Sling, আচ্ছা, sling, SHOTS, স্লিং শটস, এটাই কি? sling। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার জন্য নতুন শব্দ, আমি একটু শিখে ফেলি। এই যে দেখো, স্লিং শট মিনিং, স্লিং শট দেখছো? স্লিং শট অবজেক্টটা কি? এটার নাম হচ্ছে স্লিং শট। স্লিং শট দেখছো কোনটা? হ্যাঁ, গুলতি। ওই যে ছোট ছোট ইয়ামা পাখি হ্যাঁ, বা তার মানে হচ্ছে এই ফল গুলতিটাকে বলা হয়, পাড়ার জন্য ইউজ করে। এই গুলতিটাকে বলা হয় স্লিং শট, স্লিং শট। আচ্ছা, স্লিং শটের উচ্চারণ কি ঠিক আছে? Sling, slingshot, স্লিং শট, ঠিক আছে। slingshot, এই যে দেখো, মিনিং যখন দিছি এখান থেকে আমি উচ্চারণটাও সঠিক করে নিলাম। আচ্ছা, এবার এখানে কি আসলো ঘটনাটা, যে এভরিডে হি হেল্পড হিজ ফাদার ইন দ্য ফিল্ড, বাট হিজ জব ওয়াজ অনলি টু চেজ অ্যাওয়ে দ্য বার্ডস দ্যাট কেম টু ইট দেয়ার রাইস ক্রপস। most Most people people used sticks or slingshots to chase the birds, to chase the birds. but Ryan didn't want to Want to? move too much, so he built হ্যাঁ, তুমি বলতে পড়তে থাকো, তুমি হ্যাঁ, তুমি রিডিং so করে শেষ করে uh, ফেলো। he built wooden poles in different parts of the field. উডেন পুলস হ্যাঁ, poles, ইন POLES, poles। ভাইয়া, পি ডাবল ও হবে না, POLES, poles। পোলস, উডেন পোলস ইন ডিফারেন্ট পার্টস of the ফিল্ড, ঠিক আছে। field and connected them কানেক্টেড দেম with ropes. রোপস, শেষ।
ওকে, কি বুঝাইছে? রায়ান হচ্ছে একটা লেজি বয়। মোস্ট পিপল ইউজড স্টিক্স ইন স্লিং শট টু চেজ দ্য বার্ডস, বাট রায়ান ডিড নট ওয়ান্ট টু মুভ টু মাচ, সো হি বিল্ট উডেন পোলস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিল্ড অ্যান্ড কানেক্টেড দেম দেম উইথ উইথ রোপস। রোপস। এই গল্পটা তুমি যেখান থেকে পড়ছো সেখান থেকে আমরা আরো বিস্তারিত বের করে নেওয়ার চেষ্টা করব, এবং পুরো গল্পটা তোমাকে আমি রিডিং পড়ে শোনাবো। এখন আপাতত আজকের এই সেশনের জন্য তুমি শুধু এতটুকু মনে রাখো, এইরকম রিডিং তুমি পড়ে অর্থ যাই বুঝো না কেন, তুমি রিডিংটার প্রতি একটু জোর দাও। মানে তুমি দেখে দেখে উচ্চারণটা ক্লিয়ার করো, শুধুমাত্র রিডিং, মানে শুধুমাত্র রিডিং পড়ো, অর্থ বোঝার দরকার নাই। শুধুমাত্র ইউ কিপ রিডিং, মানে যত বেশি পারো তুমি রিডিং পড়তে থাকো, এবং তুমি চেষ্টা করো তুমি প্রত্যেকটা শব্দ সঠিকভাবে ধরতে পারতেছো কিনা। তাহলে এখানে দ্য লেজি বয় তুমি ধরতে পারছো। ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। হি লিভড উইথ হিজ প্যারেন্টস ইন এ স্মল হাউস এজ অফ দ্য টাউন। Ryan was very lazy. Every day he helped his father in the field, but his job was only to chase away the birds that came to eat their rice crops. Most people used sticks or slingshots to chase the birds, but Ryan did not want to move too much, so he built wooden poles in different parts of the field and connected them with ropes. এইভাবে করে আরো কয়েকটা লাইন আছে, রাইট? হ্যাঁ এই লাইনগুলো আমরা পড়বো, কিন্তু প্রথম ইটস এ গুড স্টার্ট, মানে তুমি অন্তত উচ্চারণ মানে মোটামুটি, কিন্তু তুমি আরো অনেক ড্যাম স্টুডেন্টের চাইতে ভালো উচ্চারণ করছো। তোমার হয়তো কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হবে, কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হবে না। রিডিং যদি কেউ এভাবে পড়তে পারে, তখন তাকে কিছুদিন সময় দিতে হয় যে ঠিক আছে তুমি আরো কিছু রিডিং পড়ো, আরো কিছু পড়ো, একটা গল্প, দুইটা গল্প, তিনটা গল্প, আরো চারটা গল্প, কয়েকটা গল্প সিলেক্ট করে নাও যে এই এই গল্পগুলো আমরা পড়বো রিডিং। এবার এগুলো কোনো আর্টিকেলও হইতে পারে, কোনো পত্রিকার লেখাও হইতে পারে, বা অন্য কোনো কিছু হইতে পারে, কোনো অসুবিধা নেই। সোর্স যে কোনো জায়গা থেকেও হতে পারে, কিন্তু একটা সিলেবাস বা একটা কারিকুলাম বানায় নেওয়া ভালো। এই কারণেই কিন্তু ক্লাস 6 এর ছেলেমেয়েরা একরকম ইংরেজি গল্পের বই পড়ে, এরপরে ক্লাস 7 এর একটা বই পড়ে, ক্লাস 8 এর একটা বই পড়ে, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাই পড়লে সবচেয়ে বেশি ভালো। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম যেহেতু ওপেন, আমাদের এরকম কোনো নির্দিষ্ট থাকবে না, কিন্তু সকলকেই মানে পরামর্শ দেওয়া হবে, এনকারেজ করা হবে যে তোমরা অবশ্যই নির্দিষ্ট কোনো জায়গা থেকে কোনো কিছু পড়বার চেষ্টা করো, রাইট? তাইলে এই গল্পের সোর্সটা তুমি কোত্থেকে পেয়েছো? ভাই, আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে। এই গল্পটা তুমি পুরোটা রিডিং পড়তে পারছো, রাইট? হ্যাঁ কেউ যদি এইভাবে রিডিং খুব ভালো পড়তে পারে, তখন তার মানে আরো ভালো পড়তে হবে তোমাকে, তবে মোটামুটি তুমি কিন্তু স্যাটিসফাইড, মানে মোটামুটি পড়তেছো, কোনো সমস্যা নেই। ভালো পড়তে পারা মানে হচ্ছে এমন ভাবে রিডিং পড়া যে তার টোনের সাথে সাথে, মানে সে যে মুখ দিয়ে সাউন্ড উচ্চারণ করতেছে, এই টোন গুলার দ্বারাই অনেকেই অর্থ অনুধাবন করতে পারতেছে, মানে অর্থের সাথে সামঞ্জস্যতা। যেমন তুমি আগামীকাল এসো, না আসলে আমি ব্যথা পাবো বা কান্না করব। ধরো এই যে আমি একটা বাক্য বললাম পড়লাম, এটা কিন্তু বুঝে যায়নি। মানে তুমি আগামীকাল এসো, দাঁড়ি, না আসলে আমি কান্না করব, দুইটা বাক্য। কিন্তু এখন এই যে টোন যদি ঠিক না থাকে, তখন বিষয়টা কি হয়ে যায়? অর্থ চেঞ্জ হয়ে যায়। তুমি আগামীকাল এসো না, আসলে আমি কান্না করব। বুঝতে পারছি? জি জি। তাইলে এই টোন, রিডিং পড়ার সাথে সাথে তোমার টোন যদি ঠিক থাকে, এবং এই টোন অনেক সময় হেল্প করে সঠিকভাবে কোনো কিছু বুঝতে। আমাদের রেকর্ডিং এর সময় শেষ, less than 1 minute, অ্যান্ড থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিস টপিক। কেউ যদি সঠিকভাবে রিডিং পড়তে পারে, তখন তার পরবর্তী টাস্ক হচ্ছে যে কোনো ইংরেজি বাক্য থেকে সে অ্যাকশন ওয়ার্ড খুঁজে বের করতে পারে কিনা, বা সে ওই বাক্যটা বা ওই অনুচ্ছেদ, ওই গল্প থেকে ওই গল্পের টেন্স বা ওই গল্পের মানে কোন সময়ের গল্প, এটা কি বর্তমানের গল্প, অতীতের গল্প, না ভবিষ্যতের গল্প, এটা আইডেন্টিফাই করতে পারে কিনা। আর এটা আইডেন্টিফাই করতে পারার জন্য তাকে টাস্ক দেওয়া হয় যে সে সে অ্যাকশন ওয়ার্ড গুলো, প্রত্যেকটা বাক্য থেকে অ্যাকশন ওয়ার্ড আইডেন্টিফাই করবে। বুঝতে পারছি? জি ভাই। আমরা পরের ভিডিওতে তোমার এই গল্পের অরিজিনাল সেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে।